রাজপথ থেকে রাজনীতি সব জায়গায় উত্তেজনা বিরাজ করছে। গণ অভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে আবারও কেন অস্থিতিশীল হয়ে উঠল রাষ্ট্র? এবার সার্বিক দিক বিবেচনায় হার্ডলাইনে গেছে সরকার। শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। ইতোমধ্যেই সারা দেশে গ্রেপ্তার হয়েছে ১৩০৮ জন। উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো শঙ্কা প্রকাশ করছে। এই মুহূর্তের বাস্তবতা নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার সাথে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন আবু সাইদ খান, কলামিস্ট ও উপদেষ্টা সম্পাদক দৈনিক সমকাল। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমি বর্তমান পরিস্থিতির কথা বলছিলাম। আমরা রাজনৈতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আমি মনে করি বিএনপি মহাসচিব খুব উপযুক্ত সময়ে উপযুক্ত কথাটি বলেছেন। কারণ এই যে ৫ই আগস্ট আমাদের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের একটা বিরাট সাফল্য। আমরা এখন একটা মুক্ত বাংলাদেশে। এই মুক্ত বাংলাদেশে আমাদের সামনে অনেক কাজ দেশ গড়বার। এই মুহূর্তে সাবেক ফ্যাসিবাদী সরকার এই দেশটাকে অস্থিতিশীল করবার জন্যে, দেশের অগ্রযাত্রাকে নস্যাৎ করবার জন্যে, দেশের পুনর্গঠনটাকে বাধাগ্রস্ত করবার জন্যে নানা ধরনের ফাঁদ পেতে আছে। সেই ফাঁদা পাতে আমরা যেন পা না দেই, এই কথাটি একেবারে সময় উপযোগী বলবো আমি। আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতার ৫৪ বছর আমরা পার করতে চলেছি। এখনো আমরা যদি দেশ গঠনে মনোযোগী না হতে পারি, এখনো আমরা যদি দেশের ভেতরে এবং দেশের বাইরের ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে যেতে না পারি, তাহলে আর কবে? অতএব এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা কালো অধ্যায় পার করেছি। এখন আমাদের জন্য এখনকার যে অধ্যায়টা, এটা খুব চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং অধ্যায়টাকে আমরা যদি অত্যন্ত মেধার সাথে, প্রজ্ঞার সাথে, চিন্তার সাথে, সমন্বয়ের সাথে আমরা যদি এগিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় আমাদের জন্য নেই। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের যে অর্থনীতি, তাতে ডলারের দাম হওয়া উচিত ৩০ টাকা, ৩৫ টাকা, ৪০ টাকা, আর ডলারের দাম ১৩০-এর কাছাকাছি। তার মানে আমরা ৫৪ বছরে আমাদের অর্জনটা দিনে দিনে সামনে এগোবার চেয়ে দিনে দিনে আমরা পিছিয়ে যাচ্ছি। কাজেই এই মুহূর্তে আমরা যে মুক্ত বাংলাদেশে আছি, এই মুক্ত বাংলাদেশে আমরা যেন আর নিজেদের দায়িত্বশীলতাকে আর যেন ছেড়ে দিয়ে আমরা যেন দায়িত্বহীনতার পরিচয় না দেই। আমরা যেন আগামী দিনে এগিয়ে যাই। এইভাবেই আমাদের দ্রুত চিন্তা করতে হবে। যে কারণেই ৫ই আগস্টের পরে বিএনপি মহাসচিব সহ বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা করে, ভাবনা করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে নিয়েছে এবং আমরা সেভাবেই এগিয়ে যাবার চেষ্টা করছি। কোনো কথাতে যাতে জাতীয় ঐক্য নষ্ট না হয়, কোনো কথাতে দেশ যাতে একটা অস্থিতিশীলতার দিকে না যায়, সেদিকে কিন্তু আমরা খুবই লক্ষ্য করছি। কিন্তু এটাও আমরা লক্ষ্য করছি যে আমাদেরই ভেতরে, আমাদের বাইরে, এখন সরকারের ভেতরে, সরকারের বাইরে এমন কিছু কিছু মন্তব্য আমরা শুনি, যখন হতাশ হই। মনে রাখতে হবে যে জাতীয় ঐক্য মানে কিন্তু এমনটা না যে আগামী নির্বাচনে সকলের প্রতীক এক থাকবে। হ্যাঁ, গণতন্ত্রে ভিন্ন প্রতীক, ভিন্ন মত থাকবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু
মৌলিক বিষয়গুলোতে আমরা যেন আমাদের যেন জাতীয় ঐক্য থাকে, যেটা গণতান্ত্রিক উন্নত দেশগুলোতে আছে। নইলে আমাদের অর্থনীতি মেরামত করা, আমাদের রাষ্ট্র মেরামত করা অত্যন্ত কঠিন হবে, যা আমরা 2-2.5 বছর আগেই উপলব্ধি করে আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একত্রিত হয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্র মেরামতের 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। যে 31 দফার সাথে বর্তমান সরকারের যে সংস্কার কর্মসূচিগুলো এগুলোর মিলে যায়। এগুলো আমাদের 31 দফার কয়েকটি দফা, 31 দফাতে আরও অনেক ব্যাপকভাবে এবং বিস্তারিতভাবে আছে। আমরা বলেছি যে এই 31 দফাতে আমরা সীমাবদ্ধ থাকব না, সময়ের প্রয়োজনে এই সংস্কারের প্রস্তাবনাগুলো আরও বাড়বে। অর্থাৎ আমরা বিএনপি এবং আমাদের সাথে যারা দীর্ঘদিন রাজপথে ছিল সকল রাজনৈতিক দল মিলে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যেই মুক্তিযুদ্ধ করেছি। এই 54 বছর গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষাই বুকে ধারণ করে এদেশের মানুষ অপেক্ষা করছে। তাদের ভোটের অধিকার, তাদের ভাতের অধিকার, তাদের মানবাধিকার সকল কিছুই এই গণতন্ত্রের উপরে নির্ভর করছে। জনাব আজম খান, যখন গণঅভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেল, এখন বিএনপি আসলে প্রতি বিপ্লবের আশঙ্কা করে কর্মসূচি ডেকেছে। 6 মাস পরে এসে কেন আপনাদের এই আশঙ্কা তৈরি হলো? আশঙ্কা তৈরি হলো এখনকার বাস্তবতায় আমরা দেখছি যে নানাভাবে সাবেক ফ্যাসিস্ট উস্কানি দিচ্ছে দেশটাকে অস্থিতিশীল করবার জন্যে। আর দেশের ভেতরে এবং বাইরে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে আবারও মানুষের ভোটের অধিকারকে থেকে মানুষকে বঞ্চিত করবার জন্যে। আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এই যে সংস্কার কর্মসূচি, এই যে আপনার অর্থনীতি পুনরুদ্ধারের কর্মসূচি, এই যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি, এগুলো এই সরকার যে পর্যন্ত অত্যাবশ্যকীয়ভাবে করতে পারেন ওইটুকু করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচিত সরকার এই সংস্কার কর্মসূচিগুলোকে আরও ব্যাপক পরিসরে এগিয়ে নিয়ে যাবে। এ নিয়েও ষড়যন্ত্র হচ্ছে যাতে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। নির্বাচন পিছিয়ে যাওয়া মানেই দেশটা আবার একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়া। যেমন আপনি শুনে থাকবেন, গত পরশুদিন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষের দিকেই নির্বাচন। সাথে সাথে অনেকেই মন্তব্য করেছেন যে না, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত, 24-এর গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। সংস্কার তো চলমান প্রক্রিয়া, আর বিচার হতে তো অনেক সময় লাগবে। এ তো 5 জন নয়, এ তো 10 জন নয়, অসংখ্য এই গণহত্যার অভিযুক্ত, এ তো যুগ লেগে যাবে। তা আমরা কি সেই যুগ পর্যন্ত অপেক্ষা করব? তো কাজেই এগুলো হলো জনগণের ভোটকে বঞ্চিত করবার আরেক ধরনের পায়তারা। আমরা পরিষ্কার বলবো যে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের ক্ষমতায়ন তৈরি করতে হবে। ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্রকে একটা নির্বাচিত সরকার দেবে, ভোটের মাধ্যমে জনগণ একটি নির্বাচিত সংসদ দেবে, যারা এই সরকারের যে পর্যন্ত সংস্কারকে রেখে যাবে সেখান থেকে টেনে নিয়ে যাবে এবং এই সরকারের সকল সংস্কার এবং সকল কর্মকাণ্ডের বৈধতা দেবে এবং আগামী দিনে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজম খান। জনাব আবু সাঈদ খান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে শয়তান যতদিন থাকবে ততদিন এই অভিযান চলবে। আমরা একটু জানতেই চাই যে শয়তানদের আমরা চিহ্নিত করব কিভাবে? শয়তান শব্দটা একটু রূপক। তো আমরা শয়তান বলতে আসলে কি বোঝাতে চাই, মানে সন্ত্রাসী কিংবা মাস্তান এই জাতীয় বিষয়, কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ, আমি জানি না। আর এই সরকারের তো কোনো প্রতিপক্ষ নাই, অতএব রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কোনো বিষয় এখানে নেই। তো এই ধরনের অপারেশন ডেভিল হান্ট
এই ধরনের অপারেশন বিভিন্ন সময় হয়েছে, কিন্তু কোনো অপারেশনটাই কিন্তু ফল বয়ে আনে না। আমি জানি না এটা কি হবে, তবে আশাবাদী থাকতে চাই। এর আগে বিএনপির আমলে এক সময় অপারেশন ক্লিন হার্ট, তারপরে যেসব অপারেশন হয়েছে, শেখ হাসিনার আমলে একাধিক এই ধরনের উদ্যোগ, র্যাব দিয়ে সেখানে সন্ত্রাস দমনের চেষ্টা হয়েছে, কিন্তু ফল বয়ে আনে নেই, বরং উল্টো ফল ফলেছে। আমি জানি না, তো প্রথম দিন দেখে মন্তব্য করা যাবে না। এই আর একটা হচ্ছে, যদি প্রতিপক্ষকে বোঝানো হয়, আমার কাছে যেটা মনে হয় শেখ হাসিনা কোনো ফ্যাক্টর নয়, তিনি পালিয়ে গেছেন। তার দলের লোকজন ও অনেকেই দেশ ছেড়েছেন, বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, অন্যরা গা ঢাকা দিয়ে আছেন। অতএব এখানে মানে দেশ পুনর্গঠনে, সংস্কারের ক্ষেত্রে শেখ হাসিনা কোনো বাধা নয়। বাধাটা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যর বিষয়টা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অর্থাৎ আন্দোলনকারী সংগঠন ও সরকার, এদের মধ্যে একটা সমন্বয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরা একযোগে এরা সংস্কারে কি পদক্ষেপ নেবেন, কতটুকু তারা সংস্কার করবেন, কতটুকু রেখে দেবেন, কতটুকু পলিটিক্যাল পার্টি করবে, এই সব ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখছি যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব আছে। তো এই দূরত্বের কারণে তো জনমনেও বিভিন্ন রকম প্রশ্ন জেগেছে। তারপরে হচ্ছে সরকারও তার অগ্রাধিকার নির্ধারণে সাফল্যের পরিচয় দিতে পারছে না। যেমন ধরুন, আজকে অগ্রাধিকার কি? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। মানে মানুষ যেটা চাইছে, শান্তিতে থাকতে চাইছে, নিরাপদে বাইরে যেতে চাচ্ছে, নিরাপদে ঘরে ফিরতে চাইছে, এই জায়গাটায় কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য নাই। এখানে হচ্ছে বিষয়টা, পুলিশকে এখনও, পুলিশের পোশাক বদলিয়েছে, চরিত্র বদলাতে পারেনি। পোশাকও বদলায়নি, বদলানোর পরিকল্পনা নিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে এটাকে ওদেরকে নতুন করে সজ্জিত করা, নতুন করে তাদেরকে মাঠে নামানো, যে পুলিশ হবে জনগণের বন্ধু, জনগণের পাশে থাকবে। তো পুলিশ বাহিনীকে সেইভাবে ঢেলে সাজাতে এখনো পারেনি। এ কারণে কিন্তু বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক শঙ্কা প্রকাশ করেছেন যে প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অভিযান কাজে আসবে না, ডেভিল হান্টের নামে টোকাই ধরলে আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হবে না। আর একটা হচ্ছে যে জিনিসটা বলি, যেটা শুনতে ভালো শোনা, যে আওয়ামী দোসররা প্রশাসনে আছে, কিন্তু প্রশাসনে তারা তো আর সামনে নেই, এবং প্রশাসনে এখন বহু যারা ডিপ্রাইভড ছিল তারা সামনে এসছে। হ্যাঁ, এখন হলো যে প্রশাসনকে 100% আওয়ামী, অর্থাৎ তারা 15 বছর ক্ষমতায় ছিল, তাদের সময় বিভিন্ন রকম রিক্রুটমেন্ট হয়েছে, তাদেরকে সব সরাতে পারবে না, এবং এটা সম্ভব না। যদি কেউ বলে যে না, এটাকে সব সরিয়ে ফেলা হবে, এটা আজকের বাস্তবতা, এটা সম্ভব না। অতএব সেখানে প্রসেসটা কি হবে এবং তাদেরকে কিভাবে একটা নিয়ন্ত্রণে রাখবে এবং তাদেরকে কি করে সরকারের প্রোগ্রামের সঙ্গে ইন্টিগ্রেটেড করবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে এই জাতীয় কথাবার্তা বলে তো এক ধরনের পাওয়া যেতে পারে, বাহবা পাওয়া যেতে পারে, যে কিংবা এক ধরনের সান্ত্বনাও খোঁজা যেতে পারে যে আজকে সরকার পারছে না, তো এর পিছনে বোধহয় আওয়ামী লীগই কাজ করছে, কিন্তু আওয়ামী লীগের অর্থাৎ ফ্যাসিবাদের দোসররাই বোধহয় বাধা দিচ্ছে। আসলে বাধা দেওয়ার ক্ষেত্রে তো আমি সেই ধরনের বড় ধরনের বাধা দেখি না, বরং ইন্টারনাল বাধা, পারস্পরিক ভুল বোঝাবুঝি, পারস্পরিক দ্বন্দ্ব এবং মত পার্থক্য, এগুলি আমার মনে হয় নিজেরাই নিজেদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে শেখ হাসিনার করবার কিছু নাই, এবং তার দল তো ডিমোলাইজড হয়ে গেছে, তারা মাঠে নেই। যেমন আপনি ধরুন যে আওয়ামী লীগ তো কতগুলো, শেখ হাসিনা একের পর এক কয়েকটা ভাষণ দিয়েছে, তাদের ভেরিফাইড ফেসবুক থেকে বিভিন্ন রকম কর্মসূচি দেওয়া হয়েছে, কই কোনোটা তো বাস্তবায়ন হয়নি। জনগণ তো রাস্তায় নামে নেই, তাদের সমর্থকরাও রাস্তায় নামে নেই। অতএব তাদেরকে এই আওয়ামী ভূত দেখার আমি কোনো কারণ খুঁজে পাই না। বরং আমার মনে হয় যে এখানে রাজনৈতিক দলগুলো এবং সরকারের সঙ্গে যোগাযোগটা বাড়ানো দরকার, ইন্টারাকশন বাড়ানো দরকার, ঐক্যমতে পৌঁছানো যে তারা কি করবেন। অতএব সেইটা না করে কেবলমাত্র আওয়ামী লীগের পিছনে, অর্থাৎ আওয়ামী লীগের ঘাড়ে আসছে, ওই আওয়ামী লীগ আসছে, তো এই ধরনের মানে জিগির তুলে কোনো লাভ নেই। আমার কাছে সেইটা গুরুত্বপূর্ণ। এখানে
সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া দরকার। তারা কি করবেন, কিভাবে সংস্কার করবেন। তো আবু সাইদ এখানে খান, কিন্তু আপনি বহুত রকম রাজনৈতিক মত দল এবং পার্থক্য রয়েছে। সরকারের মধ্যে বোঝাপড়ার কথা বলছিলেন এবং যোগাযোগ বাড়ানোর কথা বলছিলেন, উদ্যোগ কে নেবে? উদ্যোগ সরকারকে নিতে হবে, রাজনৈতিক দলও পরামর্শ দিবে। এই উভয়ের দিক থেকে আগ্রহ থাকতে হবে। এই আর একটা হচ্ছে যে সমস্যাটা হয় কি, যে এই ধরনের গভর্নমেন্ট, হ্যাঁ, ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস, তার নোবেল বিজয়ী, বিশ্বে তার পরিচিতি আছে, কিন্তু তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিংবা তিনি যাদেরকে নিয়েছেন তারাও রাজনীতির লোক না। কিন্তু দেশ পরিচালনা করা তো এটা একটা রাজনৈতিক কর্মকাণ্ড। তো সেখানে অনেক ভালো লোক হতে পারে, তাদের সততা নিয়ে কিংবা আন্তরিকতা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, কিন্তু এখানে তাদের রাজনীতিটা বোঝার দরকার, কেননা পরিবর্তনটা হবে রাজনৈতিক পরিবর্তন। তো সেই জায়গা থেকে আমি বলছি না যে তারা পারবেন না কিংবা ব্যর্থ হয়ে গেছেন, কিন্তু আমার মনে হয় ব্যর্থ হতে দেওয়া যায় না। কেন, ব্যর্থতা মানে হচ্ছে আন্দোলনের ব্যর্থতা, আমাদের সবার ব্যর্থতা, আমরা তাদেরকে ব্যর্থ হতে দিতে পারি না, কিন্তু তাদেরকে আরো উদ্যোগী হওয়াটাই ধন্যবাদ গুরুত্বপূর্ণ জানাচ্ছি বলে আবু আমি সাইদ মনে খান। করি। জনাব আজম খান, এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতে চাই যে আমরা সম্পর্ক উন্নয়নের কথা যদি বলি, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে সরকারের নেওয়া উদ্যোগ কি সন্তোষজনক বলে মনে হয়? দেখুন, সাইদ ভাই একটা চমৎকার কথা বলেছেন যে এই সরকারের, আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অত্যন্ত গৌরবের একজন ব্যক্তি। তো তিনি নিজেও রাজনীতিক নন, তার পরিষদে, তার উপদেষ্টা পরিষদেও রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। দেশ চালাতে রাজনীতি দরকার, রাজনীতিকদের দরকার। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সাইদ ভাই। এই সরকারের উচিত হবে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ করা, প্রত্যেকটা পদক্ষেপে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করা, তাদের পরামর্শ নেয়া, রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতাকে শেয়ার করা। এর বাইরে যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেই পদক্ষেপগুলোই কিন্তু ভুল হবে। আমি যে কথাটা বলছিলাম যে যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন এবছরের শেষে নির্বাচন, তখনই কিন্তু কেউ কেউ মন্তব্য যে করেছেন সেটা আপনাকে বলেছি, কিন্তু ওনার উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত বসা, সংলাপে আপনি যাওয়া। নিজেই বলছিলেন যে এই সরকার আসলে অরাজনৈতিক সরকার, সেখানে আসলে রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, সে আলোচনায় ফিরবো, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশরা প্রত্যেকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার। আজকের আলোচনা চলছে রাজনীতিতে ঐক্য, রাজনীতিতে ষড়যন্ত্র, এই শিরোনামে। আবারও ফিরছি অতিথিদের কাছে। জনাব আজম খান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনিই বলছিলেন অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক সরকার, সেক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের রাজনৈতিক দলগুলোরও নিশ্চয়ই কিছুটা দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে বলে মনে করেন? দেখুন, প্রধান প্রধান রাজনৈতিক দল, বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো দীর্ঘকাল রাজপথে রক্ত দিয়েছে, যারা রাজপথে আন্দোলন করেছে, যারা মামলা খেয়েছে, আমরা কিন্তু বারবারই সরকারকে আহ্বান জানাচ্ছি যে আমাদের সাথে বসুন, প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে আমাদের সাথে আলোচনা করুন, যাতে করে আগামীতে আপনারা খুব সঠিকভাবে এগুতে পারেন এবং অত্যন্ত সম্মানের সাথে আপনারা বিদায় নিতে পারেন। আপনারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। এবং আমরা অনেক আগে থেকে বলে এসেছি যে নির্বাচনের জন্যেই গত 17 বছর মানুষের এই আন্দোলন, এই রক্তদান, এই গুম খুন, এই 60 লক্ষ নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এত কিছুর পরও এই অভ্যুত্থানের পরে মানুষের সেই ভোটদানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে এই সরকারকে বারবার বলে এসেছি যে আপনাদের অত্যাবশ্যকীয় সংস্কারের পরে আপনাদের সংস্কার কমিশনের সকল প্রস্তাবনা নিয়ে আমরা কাজ করব, কিন্তু আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। ইতিমধ্যে সরকার প্রধান অন্তত একটা কথা বলেছেন যে বছরের শেষের দিকে নির্বাচন, সাথে সাথে সরকারের বা ভেতর বাইরে থেকেও নানা রকমের উস্কানি আসছে যে না, এত দ্রুত নির্বাচন নয়। তাহলে সেই অরাজনৈতিক বক্তব্যগুলো
যারা মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন দিলে তারা হয়তো জনগণের আস্থা বা জনগণের ভোট অর্জন করতে পারবে না, গণতন্ত্রে তো এরকম কিছু নেই যে আমি যখন জিতবো তখন নির্বাচন, যখন জিতবো না তখন নির্বাচন নয়। জনগণের উপরে ছেড়ে দিতে হবে, জনগণের রায়ের উপরে শ্রদ্ধা রাখতে হবে। অতএব যে জনগণ ভোট দেবার জন্য 17টা বছর অপেক্ষা করছে, সেই জনগণের নির্বাচন যদি সুনির্দিষ্টভাবে রুটম্যাপ ঘোষিত হয়, দেখবেন 25% সমস্যার সমাধান হয়ে যাবে, জনগণ তখন নির্বাচনমুখী হয়ে যাবে। আর যখন নির্বাচনটা হয়ে যাবে অবাধ এবং নিরপেক্ষ, এই নির্বাচনটা যখন হবে, জনগণ যখন ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার এবং সংসদ প্রতিষ্ঠা করবে, দেখবেন যে 75% সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে একটা একটা করে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। হয়তো এক্ষুনি আমাকে প্রশ্ন করবেন আপনি যে নির্বাচিত সরকার যদি এই সংস্কার কর্মসূচি বাস্তবায়ন না করে, নির্বাচিত সরকারের বাস্তবায়নের আলোচনা আমরা পরে আসবো আজম খান, তার আগে একটু জানতে চাই যে প্রত্যাশার সমন্বয়টা কিভাবে করবে আবু সাইদ খান? আমরা যেমনটি দেখছি যে যেমনটি আসলে বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইছে। আবার জামায়াতে ইসলামের আমির যেমনটি বলেছেন, মৌলিক সংস্কার না করে ভোট করলে নির্বাচনকে গণহত্যা করা হবে। সংস্কার কমিশনের আমরা প্রতিবেদনগুলো দেখছি, সেই জায়গা থেকে সরকারি প্রত্যাশার যে পার্থক্য সেটি সমন্বয় কিভাবে করবে? প্রথমত হচ্ছে প্রত্যেকের নিজের এজেন্ডা আছে তো, এবং এই নির্বাচন কখন হলে জামাতের সুবিধা শেষ তখনই চাইবে। অর্থাৎ জামাত চাইছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, খোলামেলা বলে না যে তারা নির্বাচনটা ডিলে করতে চাচ্ছে, বিলম্বিত করতে চাইছে। বিএনপি দ্রুত নির্বাচন চাইছে। তো এইটা হচ্ছে ব্যাপার। বেশিরভাগ মানুষেরও আকাঙ্ক্ষা হচ্ছে একটা তাড়াতাড়ি শীঘ্র একটা নিয়ন্ত্রণ নির্বাচনে যাওয়া। এই জন্য চাওয়া তাদের যে তারা তো দেখতে পাচ্ছে যে এই সরকার বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারছে না। এর আগে আমি যেটা বলতে শুরু করে বলতে শেষ করতে পারিনি, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নতি করছে না। আর একটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে দ্রব্যমূল্য। এই যে গরিব মানুষ, রিকশাওয়ালা, ফেরিওয়ালা, খুব সাধারণ মানুষ, তারা কিন্তু এই মিছিলে আন্দোলনে শরিক হয়েছিল। তাদের চাওয়াটা ছিল কি? তাদের চাওয়া ছিল যে দ্রব্যমূল্যকে নাগালের মধ্যে নিয়ে আসা এক, এবং আইন শৃঙ্খলা থাকা, যাতে তারা নিরাপদে চলাফেরা করতে পারে। এই দুটো কাজ অনেক বড় বড় সংস্কারের কিন্তু আমরা দেখছি যে বড় বড় সংস্কার ভাবনা আছে, কিন্তু যে দুটো মানুষের প্রত্যাশিত যে জায়গাটা সেটা কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না, মোটেই হয়নি। এখনও ধরুন যে কৃষক, এটা একটা কফির দাম গ্রামে হচ্ছে 1 টাকা, ঢাকা শহরে 30 টাকা। তো এই যে ব্যাপারটা, প্রান্তিক পর্যায়ের কৃষক বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, বঞ্চিত হচ্ছে। আর একদিকে ভোক্তারাও লাভবান হচ্ছে না, ভোক্তারাও তো লাভবান হচ্ছে না। বরং সেখানে যে সমন্বয়টা দরকার ছিল সেই কাজগুলোটা হওয়া দরকার, যাতে কৃষকের পণ্য সরাসরি ঢাকার বাজারে আসতে পারে এবং তাতে কৃষকও লাভবান হতো, ভোক্তাও লাভবান হতো। তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার। কোনো সরকারই এটা করে নেই, এবং সব সরকারই তো সিন্ডিকেটের কাছে জিম্মি। আমরা যে কথা বলি যে সিন্ডিকেটের কাছে জিম্মি, তো তখন ধারণা করা হয়েছে যে এটা করতে হলে একজন বাণিজ্য মন্ত্রী দরকার, তিনি বাণিজ্য দেখেছেন। তো এই সরকারও মনে করলো যে বোধহয় একজন ব্যবসায়ী দরকার, মানে এই ব্যবসায়ী ছাড়া বোধহয় এটা সমস্যার সমাধান না। ব্যবসায়ী তিনি তার ব্যবসা দেখছেন, কিংবা এটার কোনো অ্যাড্রেস করছেন না। তো এই যে ব্যাপারটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোকে সংস্কার দরকার, এবং সংস্কারের ক্ষেত্রগুলোকে আমরা কেবলমাত্র সংবিধান, নির্বাচন কমিশন, দুদক, যে জনপ্রশাসনের সংস্কার, এগুলো জরুরি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে দরকার হচ্ছে এই যে জনজীবনের এই সমস্যাগুলো অ্যাড্রেস করা। এখানে সিন্ডিকেট ভেঙে দেওয়া, বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলা, যাতে সুলভে পণ্য পেতে পারে, সেই ধরনের কোনো উদ্যোগ কিন্তু এই সরকারের থেকে আমরা দেখছি না এখন পর্যন্ত। ধরুন যে 1 কোটি মানুষের তো ছিল, কার্ড ছিল, যারা স্বল্প মূল্যে পণ্য পেত। তো সেই কার্ডগুলা ভিতরে দেখা গেছে যে 30 লাখ, সরকারি দেখছে যে 30 লাখ লোক হচ্ছে কার্ড হচ্ছে ভুয়া, যেটা স্বজনপ্রীতি ইত্যাদির মাধ্যমে নেওয়া হয়েছে। 30 লাখ বাতিল করে দিয়েছে। কিন্তু নতুন যে 30 লাখ, কেন কমপক্ষে তো বাংলাদেশে 3-4 কোটি মানুষ ডিজার্ভ করে
যে 3 কোটি লোক, তো অর্থনীতিবিদরা মনে করেন যে 3 কোটি লোককে নিম্ন মানুষ, তাদেরকে সুলভে পণ্য পৌঁছে দেওয়া দরকার, রেশনিং ব্যবস্থা দরকার, কিন্তু সেই কাজগুলো তো মোটেই হচ্ছে না। সমস্যাটা এখানেই। তো আমরা চাই নিশ্চয়ই যতটা একটা যৌক্তিক সময় নির্বাচন, এবং সেই নির্বাচন তো বেশি দেরি করা যাবে না। উনি যেটা কথা দিয়েছেন নিশ্চয়ই কথা রাখবেন, কিন্তু সেই সঙ্গে নির্বাচনের পরে সরকারগুলো পরবর্তীতে যারা আসবেন তারা কি করবেন, তারা কি সংস্কার করবেন, সেই ব্যাপারে তাদের একটা অঙ্গীকারনামা দরকার, কিংবা একটা জাতীয় সনদ তৈরি করা উচিত। সেটা দ্রুত করা উচিত, কেন তা না হলে জাতীয় সনদ থাকলেই যে বাস্তবায়ন করবেন হবে তা না। কেননা ঘটনা হচ্ছে 90-এর সময় 3 জোটের রূপরেখা ছিল, সেখানে কালাকানুন বাতিল, বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসন সহ সেখানে গণতান্ত্রিকের জন্য বেশ কিছু অনেক সংস্কার প্রস্তাবই বাস্তবায়ন হয়নি, এবং 11 সরকারের সময় আমরা দেখেছি অনেকগুলো সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলো আলোর মুখ দেখেনি। আমরা আবারও এই আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু সাইদ খান, আমরা সংস্কার প্রসঙ্গে আলোচনায় ছিলাম। যেমনটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, একসময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে। এই সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ঐক্য কেন বিরল ঘটনা? আচ্ছা, প্রথমত হচ্ছে যে ঐক্যটা যে মানে এই ঐক্যের জায়গাটা যে খুব নষ্ট হয়ে গেছে এটা আমি মনে করছি না। আন্দোলনের সময় যে ঐক্য, আন্দোলন শেষ হয়ে গেলে যার যার এজেন্ডা নিয়ে ফিরে যাবে, এইটাই স্বাভাবিক। কিন্তু এখানে ইউনিটিটা দরকার সংস্কারের প্রশ্নে। তো সেই সংস্কারের প্রশ্নে ইউনিটির জায়গাটা করতে হলে যে জিনিসটা হয়, তো ডায়লগ দরকার, ইন্টারাকশনটা বাড়ানো দরকার। আমি অনেক সময় এই দৃষ্টান্তটা দেই, যখন বিএনপি এবং আওয়ামী লীগ, অর্থাৎ সেই সময়ের এই 2 জোট, তো তাদের মধ্যে আন্দোলনগত ঐক্য আনার জন্য সেই সময় ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আজমে খেয়াল আছে, তারপরে ফয়েজ আহমেদ, তারা বারবার সকাল বিকাল বিভিন্ন জনের সঙ্গে আলাপ আলোচনা করে তারা একটা জায়গায় নিয়ে আসতে পারছিলেন। 3 জোটের রূপরেখা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো সেই ধরনের বিষয়টা আমরা যে মনে করি যে ঠিক আছে, অফিসে প্রধান উপদেষ্টার অফিসে সবাই গিয়ে বসলেন, চা খেলেন, হয়ে গেল, তা না। এর ভিতর ইনফর্মাল আলোচনা করতে হবে। পৃথিবীতে বহুত ঘটনা যেগুলো হচ্ছে লবিতে, নেপথ্যে সমাধান হয়, আর যখন আলোচনার টেবিলে সেটা ফর্মাল। তো ইনফর্মালিও বোঝার দরকার যে কার সঙ্গে কি বিরোধ আছে, কিভাবে সেটা সমাধান করতে হবে। সেই ব্যাপারটা আমি খুব উদ্যোগ দেখি না, এখানে সমস্যাটা। তো আর একটা হলো যে আপনি তো সবাই একমত হয়ে যাবে এমন তো না। যেমন যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেখানে তো সব দলের প্রস্তাবের সাথে মিলে গেছে তা তো না। তাহলে কার সঙ্গে কোনটা মিলে নেই, সেটা কিভাবে কি করতে হবে, তার সঙ্গে আলাপ করতে হবে, তাকে কনভিন্স করতে হবে। তো সেই কাজগুলা সেইভাবে হচ্ছে না। আমার মনে হয় যে সব কিছু একটু ফর্মাল আলোচনা হচ্ছে, এখানে ইনফর্মাল আলোচনা হওয়া দরকার, এখানে লবিতে আলোচনা হওয়া দরকার, নেপথ্যে আলোচনা হওয়া দরকার। সেই কাজটা এগোচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে দাঁড়াতে চাই না। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা না গেলে অতীতের মতোই ঘটনা ঘটবে। আমরা বিগত 3টি নির্বাচনের প্রসঙ্গ টেনে যদি বলি, 14, 18 এবং 24, নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলো ভরসা করতে পারেনি। এবার কি আমরা ভিন্ন বাস্তবতা দেখব? আচ্ছা, প্রথমত হচ্ছে যে রাজনৈতিক সরকার ছিল, রাজনৈতিক সরকার কখনো নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না, এটা আমাদের অভিজ্ঞতা। যে কারণে যখন রাজনৈতিক দলগুলোর অধীনে কখনো নিরপেক্ষ নির্বাচন হয়নি। বরং আমরা যদি দেখি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টে নির্বাচন হয়েছিল, সেই 4টে নির্বাচন কম বেশি গ্রহণযোগ্য, মানে অধিকতর গ্রহণযোগ্য। এটা কেন সম্ভব হয়েছে? যে তার পিছনে রাজনৈতিক দল ছিল না। অতএব রাজনৈতিক দল এর বিশেষ তত্ত্বাবধানে নির্বাচন কখনো নিরপেক্ষ হবে না, ইলেকশন কমিশন কাজ করতে পারবে না। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিধানটা যদি আদালতের রায় এটা ফিরে আসছে, এই বিধানটা ইন্ট্রোডিউস করাটাই খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ বাংলাদেশের মতো দেশে এখানে রাজনৈতিক দলকে ক্ষমতায় রেখে নির্বাচন করা এটা সম্ভব না। তাদেরকে, অর্থাৎ সরকার এখানে একটা
লেভেল প্লেইং ফিল্ডের জন্য সরকার এবং বিরোধী দল উভয়কে মাঠে রাখতে হবে। তো মাঠে রেখে এখানে তৃতীয় পক্ষ নির্বাচন করবে, যেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এর কোনো বিকল্প নাই এবং এইটাকে ইন্ট্রোডিউস করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব আজম খান। আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বিগত সময়ে আমরা নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে বিস্তর অভিযোগ শুনেছি, এবার কমিশনের প্রতি আপনারা কতটা আস্থা রাখতে পারছেন? দেখুন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে কতটুকু পারছি তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই নির্বাচন কমিশনের একটা ঐতিহাসিক দায়িত্ব বর্তেছে আগামী নির্বাচনটাকে অবাধ এবং নিরপেক্ষ করবার জন্য। আর সেজন্যেই সকল বিএনপি সহ সকল রাজনৈতিক দলের এই নির্বাচনের প্রতি আস্থা রাখতে হবে, এ কথাটাই হলো মূল বিবেচ্য। এখন যে কথাটা এসছে যে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী দরকার, নইলে কোনোভাবেই বাজার ব্যবস্থাকে স্থিতিশীল করা যাবে না। আমরা কিন্তু ফ্যাসিবাদের আমলে দেখেছি টিপু মুন্সিকে, সে একজন বড় ব্যবসায়ী ছিলেন, তাকে বাণিজ্য মন্ত্রণালয় দেবার কারণে কিন্তু সিন্ডিকেট আরও বেশি জাঁকজমকপূর্ণ হয়েছিল। এখনও বাণিজ্য মন্ত্রণালয় যে ব্যবসায়ীর উপরে ভর করেছে তার সম্পর্কেও কিন্তু ওই সময়কার সিন্ডিকেটের কিছু দুর্নাম আছে এবং তিনিও কিন্তু এই সিন্ডিকেটকে ভাঙতে পারেননি, বরং এখন সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম যে কমছে না সেটা কিন্তু আমরা রাজনীতিকরাও বলছি এবং বাজার ব্যবস্থাও বলছে, জনগণও তার খেসারত দিচ্ছে। কাজেই কোনো ব্যবসায়ী নয়, অন্য কোনো পেশার না, যে কোনো মন্ত্রণালয়ের জন্যই দরকার রাজনীতিকদের যারা অত্যন্ত দক্ষতার সাথে। জনাব আজম খান, আপনি যেহেতু সিন্ডিকেটের প্রসঙ্গ আনলেন, সাম্প্রতিক সময় নিশ্চয়ই আপনি অবগত আছেন, বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা যেমনটি বলেছেন যে বর্তমান সময়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে তিনটি পক্ষ। আমি জানি না যে অর্থ উপদেষ্টা কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা বলেছেন, এটা উনিই বলতে পারবেন অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি বলতে পারবেন। তবে সিন্ডিকেট যে আছে সেটার বাস্তবতা আপনাকে আমাকে সকলকে মেনে নিতে হবে এই বাজার ব্যবস্থা দেখে। আর যে কথাটি আপনি বলছেন যে জাতীয় ঐক্যর মধ্যে কেন ফাটল সৃষ্টি হচ্ছে বা একজন সমন্বয়কও হতাশা ব্যক্ত করেছেন, দেখুন, জাতীয় ঐক্য রক্ষা করতে হলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের মৌলিক ইস্যুগুলোতে আমাদের ঐক্য থাকতে হবে। যেমন ধরুন, এখন যে সরকার একটা দলনিরপেক্ষ সরকার, এখন এই সরকারের ছত্র ছায়ায় থেকে যদি একটা রাজনৈতিক দল গঠন করা হয়, যেমন আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে দেখেছি যে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছিল, সকলে বলেছে কিংস পার্টি। এখনো সেই রকম খুব তার চেয়ে অনেক বেশি জুড়ে সুরে আয়োজন চলছে এবং প্রধান উপদেষ্টা নিজে সমর্থন দিয়েও বিভিন্ন বার্তা সংস্থার সাথে উনি কথা বলেছেন। তো তাহলে এখনো কি এই ধরনের এক কোনো কিংস পার্টি গঠিত হতে চলছে? তাহলে তো জাতীয় ঐক্যের এটা একটা বড় বাধাই হতে পারে যে রাজনৈতিক দল হবে স্বাভাবিক একটা পরিক্রমায়, এখানে সরকারের সহায়তায় যদি হয় সেই ক্ষেত্রে তো সরকারের পক্ষপাতিত্ব হয়ে যায়, পক্ষপাতহীন থাকতে পারে না সরকার। কাজেই আমি মনে করি যে জাতীয় ঐক্যের প্রশ্নে সরকারের এই দিকে নজর রাখা খুব দরকার। আমার ভাই বলেছেন যে 4টি নির্বাচন অধিকতর গ্রহণযোগ্য হয়েছে। 4টি না হলেও নির্বাচন কমিশন স্বাধীন ছিল এবং গ্রহণযোগ্য ছিল অন্তত 3টি নির্বাচন, 91, 96 এবং 2001-এ। 2008-এর যে নির্বাচনটি, সেই নির্বাচনটি পক্ষপাত দুষ্ট ছিল। এই সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও বলেছেন যে 2008-এ একটা জঘন্য ষড়যন্ত্রের নির্বাচন হয়েছিল, সেটা আমি বলতে পারি। এবং আমিও জানি যে ফখরুদ্দিন মঈনুদ্দিন এই বিএনপিকে হারাবার জন্যে যে সীমানা পুনর্নির্ধারণ করেছিল, যেভাবে হারানোর জন্যে নানা ধরনের কৌশল অবলম্বন করেছিল এবং পরবর্তী সময়ে সংসদে শেখ হাসিনা বলতেন যে ইচ্ছে করলে এর চেয়েও কম আসন বিএনপিকে দিতে পারতাম। এরশাদ বলেছিলেন
যে সেনাবাহিনী না থাকলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো না, এই যে বিভিন্ন কথা আমরা শুনেছি, এতে স্পষ্ট হয়ে যায় যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্বাচনটা আদৌ অবাধ এবং নিরপেক্ষ ছিল না, একটা ষড়যন্ত্রের নির্বাচনও ছিল। এই জন্যে আমরা এই সংস্কারে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা, এটাকে আমরা অত্যন্ত সঠিকভাবে সমর্থন করছি যে প্রতি 5 বছর পর পর, অর্থাৎ নির্বাচনকালীন সরকার, সেটা তত্ত্বাবধায়ক সরকার দেই বা নির্বাচনকালীন সরকার দেই বা অন্তর্বর্তীকালীন সরকার দেই, সরকারটি থাকতে হবে স্বাধীন সরকার, নির্দলীয় সরকার। তো সেই ক্ষেত্রে নির্বাচন অধিকতর, সাইদ ভাই যেটা বলছে খুব চমৎকার, যে অধিকতর গ্রহণযোগ্য হবে। আমি এখনই 100% সফল বলতে না পারলেও 80% যদি আমরা সফল হতে পারি, 80% যদি গ্রহণযোগ্য হয়, সেটাকে আমরা 100% ধরবো। কারণ আমরা যেতে চাই সরকারের নিরপেক্ষতা নিয়ে যেখানে আপনারা প্রশ্ন তুলছেন, তখন নির্বাচন কার অধীনে হবে? আমি ত্রয়োদশ নির্বাচনের কথা বলছি। শুনুন, আমরা প্রশ্ন তুলছি কেন? কারণ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছি। ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় প্রধান উপদেষ্টা বলেছেন, হ্যাঁ, ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, অর্থাৎ তার কথার টুনে সমর্থন আছে। তো এটা তো হতে পারে না। ছাত্ররাও কিন্তু পাল্টা অভিযোগ করেছে যে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকেই বিএনপি গঠন করেছিলেন। শুনুন, সময় বুঝতে হবে, ওই সময় একটা রাজনৈতিক দলও ছিল না। বাকশাল যখন চলে যায়, তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করে সকল রাজনৈতিক দল গঠনে ওপেন করে দিয়েছিল। এখন তো তা না, এখন তো প্রচুর রাজনৈতিক দল আছে। যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়ও প্রচুর রাজনৈতিক দল ছিল, বিএনপি বা আরও অন্যান্য রাজনৈতিক দল ছিল, তখনও একটা কিংস পার্টি হয়েছিল, এখনও অনেক রাজনৈতিক দল ছিল। কাজেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে এখনকার তুলনা করা হবে আকাশ পাতাল ফারাক, এটা কোনো তুলনাই চলবে না। তখন বাকশাল যখন হয়ে গেল, যখন 75-এর ঘটনার পরে বাকশালও শেষ হয়ে গেল, রাজনৈতিক দলই ছিল না। নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার করে জিয়াউর রহমান রাজনৈতিক দলের অনুমতি দিলেন এবং রাজনৈতিক দল তৈরি হলো। এখনকার সাথে তখনকার অবস্থা যারা তুলনা করতে চান, তারা এই অযথা না জেনে না বুঝে অদক্ষভাবে অযথা সমালোচনার আশ্রয় নিয়ে আরো পরিবেশটাকে ঘোলাটে করতে চান। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজম খান। আবু সাইদ খান, আবারও আলোচনায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি। বর্তমান বাস্তবতা বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি? সেটা হবে কিনা জানি না, তবে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী দল। সেই দলের নেতা শেখ হাসিনা সে দলকে পলিউটেট করেছে, দলকে হীন রাজনৈতিক স্বার্থে দলেরকে ব্যবহার করেছে, তার ভাবমূর্তি বিনষ্ট করেছে। তবে বাংলাদেশের বাস্তবতায় একটা গ্রহণযোগ্য, আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার সব দলের অংশগ্রহণ। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যে যারা বিভিন্ন রকম অপকর্মে জড়িত, দুর্নীতিতে জড়িত, তাদের বিচার হলে তো আপনি তারা ইলেকশন করতে পারবে না। কিন্তু দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে পরবর্তী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা এই আলোচনাটা দেখছি যে আওয়ামী লীগ নামে কিংবা আওয়ামী লীগ আদর্শে কেউ রাজনীতি করতে পারবে না। না, এমনটা হচ্ছে যে আওয়ামী লীগ আদর্শে মানে কি, আওয়ামী লীগের গঠনতন্ত্রে কিংবা ঘোষণাপত্রে তো স্বৈরশাসন কায়েম করবে এমনটা লেখা নাই। তো সেই ক্ষেত্রে তাহলে কি বিষয়টা দাঁড়ালো? আওয়ামী লীগ যে কাণ্ডটা করেছে, যে ঘটনা ঘটিয়েছে, তার জন্য তার বিচার হতে পারে, বিচার হওয়া উচিত, হতে পারে অনেকে বিচার হওয়া উচিত, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু দল হিসাবে যদি আপনি এখন ধরুন যে বিএনপিকে বাইরে রেখে আওয়ামী লীগ যে নির্বাচন করেছে গ্রহণযোগ্যতা পায়নি, কিন্তু সেই সময়ের বাস্তবতার কিংবা গণঅভ্যুত্থানের পরবর্তী এবং বাংলাদেশের মানুষের পারসেপশনটা হচ্ছে যে এখানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটো দল, এবং সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপি। তো এখন বিএনপি মাঠে আছে, আওয়ামী লীগকে যদি মাঠে, নির্বাচনের মাঠে দল হিসাবে যদি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, তাহলে সেখানে আওয়ামী লীগের এও হতে পারে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে জনগণের ভোটে সে মানে পরিত্যক্ত হয়ে যেতে পারে, প্রত্যাখ্যাত হতে পারে। সেটাই বরং উচিত। কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদ খান, ধন্যবাদ জানাচ্ছি আমি একটু 10 সেকেন্ড বলতে চাই, এক লাইনেই বলবো। প্রধান উপদেষ্টা যে বছর শেষে নির্বাচনের কথা বলছেন,
অন্য কারোর ভয়ে ভীত না হয়ে, আমি মনে করি প্রধান উপদেষ্টার সাথে পুরো জাতি আছে এবছরের শেষে যে নির্বাচনের কথা বলছেন, তিনি সাহস করে একটা সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা করে নির্বাচনের মাঠে জাতিকে দিয়ে দেন, তাতে করে তিনি প্রশংসিত হবেন বাংলাদেশে এবং সারা বিশ্বে। আমাদের সাথে থাকার জন্য।